আজকে আমরা জেনেটিক্সের প্রায় একদম লাস্ট টপিকের দিকে চলে এসেছি। আমরা বেসিক্যালি জেনেটিক্যাল ডিজিজগুলো নিয়ে এতদিন পর্যন্ত আলোচনা করছিলাম, যেখানে আমরা দুটো এক্স ক্রোমোজোম ঘটিত ত্রুটি সেটা আমরা দেখেছি। একটা ছিল হিমোফিলিয়া, আর একটা ছিল বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। এই দুটো কি কারণে হয় বা হলে কীরকম তার লক্ষণ হতে পারে, কি প্রভাব হতে পারে, এগুলো আমরা দেখেছি। এখানে কিন্তু একটা জিনিস বারবার বলছি ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হলো এই সমস্ত জিন ঘটিত ত্রুটিগুলো কিভাবে পিতামাতার দেহ থেকে অপত্যের দেহে সঞ্চারিত হয়। আমি আলাদা আলাদা করে যার জন্য প্রত্যেকটা রোগ দেখিয়েছি। যখন বর্ণান্ধতা দেখিয়েছি তখন আমি তোমাদের দেখাচ্ছিলাম যে পিতামাতার মধ্যে কেউ একজন যদি বাহক হন তাহলে তার সন্তান সন্ততিরা কিভাবে এফেক্টেড হবেন, বা পিতা মাতার মধ্যে যদি কেউ একজন স্বাভাবিক হন, বা হয়তো পিতা বর্ণান্ধ হলেন বা পিতা হিমোফিলিক হলেন, মাতা হয়তো স্বাভাবিক হলেন, সেক্ষেত্রে পুত্র সন্তান বা কন্যা সন্তানদের মধ্যে কী সম্ভাবনা আছে ওই রোগ পাওয়ার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগামী দিনে এর ওপর বেস করে আমাদের বেশ কিছু অঙ্ক করতে হবে। তো আজকে আমরা যেটা নেব সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া ইটস অ্যান অটোজোমাল ডিসঅর্ডার, এইটা প্রথমে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এর আগে যে দুটো ডিজিজ আমরা করেছিলাম তারা ছিল এক্স ক্রোমোজোম ঘটিত বা সেক্স ক্রোমোজোম ঘটিত, মেনলি এক্স ক্রোমোজোমাল ডিজিজ। এখন যেটা আমরা করছি এটা হচ্ছে অটোজোমাল, মানে দেহ ক্রোমোজোম ঘটিত রোগ, এবং অবভিয়াসলি এটাও হচ্ছে রিসেসিভ ডিজিজ, মানে যে জিন ঘটিত ত্রুটির কারণে থ্যালাসেমিয়া হয় সেটা হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সো থ্যালাসেমিয়া বেসিক্যালি ইজ অ্যান অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা প্রথমে মাথায় রাখতে হবে। এখন থ্যালাসেমিয়া রোগে কি হয় না, থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিনের যে গঠন সেই গঠনটা ত্রুটিপূর্ণ হয়, হিমোগ্লোবিন ঠিকমতো গঠিত হয় না। আর আমরা জানি আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিন বেসিক্যালি অক্সিজেনকে ক্যারি করে এবং অক্সিজেনকে পরিবহন করে ও দেহের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেয়। এখন হিমোগ্লোবিনের গঠন যদি ত্রুটিপূর্ণ হয়ে যায় তখন কি হয় না, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রত্যেকটা কোষে কোষে তখন পৌঁছায় না। অ্যাজ এ রেজাল্ট কী হতে পারে না, আমাদের শরীরে তীব্র থেকে মাঝারি ধরনের অ্যানিমিয়া বা রক্তাল্পতার সৃষ্টি হয়। আরও অন্যান্য লক্ষণ আছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, সেগুলো আমরা পরে দেখব। মেজর যে প্রবলেম সেটা হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বা অক্সিজেন ডেফিসিয়েন্সি তৈরি হয়, শরীরের মধ্যে অক্সিজেনের অভাব তৈরি হয়। এখন দেখো হিমোগ্লোবিনের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই হিম এটা একটা নন প্রোটিন বা অপ্রোটিন পোর্শন, যে পোর্শনের মধ্যে এফি প্লাস প্লাস মানে আয়রন থাকে, এবং আয়রনের দুটো যোজ্যতা আছে আমরা জানি, এফি প্লাস প্লাস আর এফি ট্রিপল প্লাস। তার মধ্যে হিমোগ্লোবিনের হিমের মধ্যে কিন্তু আয়রন এফি প্লাস প্লাস অবস্থায় থাকে, ওই জন্য আমি এফি প্লাস প্লাস এখানে দিয়েছি। নেক্সট হচ্ছে গ্লোবিন। নাও দিস ইজ দ্য প্রোটিন অংশ, প্রোটিন পার্ট। এই প্রোটিন পার্টের মধ্যে 4টে পলিপেপটাইড চেন থাকে। প্রোটিন পার্টে 4টে পলিপেপটাইড চেন, যার মধ্যে দুটো হচ্ছে আলফা চেন আর দুটো হচ্ছে বিটা চেন। এখন জিন ঘটিত ত্রুটির কারণে যদি এই আলফা পলিপেপটাইড চেনটা ঠিকমতো তৈরি না হয় তখন তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটা পলিপেপটাইড চেনটা ঠিকমতো তৈরি না হয় তখন তাকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া। যেটাই হোক না কেন, আলফা পলিপেপটাইড চেন বা বিটা পলিপেপটাইড চেন যেটাই আমার ঠিকমতো তৈরি না হোক না কেন, ওভারঅল রেজাল্টটা কিন্তু সেম হবে। অর্থাৎ আলফা পলিপেপটাইড চেন না থাকলে বা বিটা পলিপেপটাইড চেন না থাকলে গ্লোবিনের গঠনটা কিন্তু ত্রুটিপূর্ণ হবে, এটা মাথায় রাখতে হবে। আর গ্লোবিনের গঠন যদি ত্রুটিপূর্ণ হয় তখন সামগ্রিকভাবে হিমোগ্লোবিন তার গঠনটাও ত্রুটিপূর্ণ হবে, এবং এই সমস্ত হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনে প্রভাব, অক্সিজেন যেমন ক্যারি করবার ক্ষমতা তার থাকে না, যথেষ্ট পরিমাণ অক্সিজেন যেমন ক্যারি করতে পারে না, তেমনি আরবিসি ওই ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনগুলো যে আরবিসির মধ্যে থাকে সেই আরবিসিগুলোও কিন্তু ক্ষণজন্মা হয়। ক্ষণজন্মা হয় মানে 120 দিন কিন্তু তারাও বাঁচে না। অন অ্যান অ্যাভারেজ আমরা জানি একটা আরবিসির যে লাইফ স্প্যান সেটা হচ্ছে 120 ডেজ, কিন্তু ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন যদি থাকে যে আরবিসির মধ্যে তারা লেস দ্যান 120 ডেজ সার্ভাইভ করে, হয়তো 60 দিন 65 দিন এমনকি 70-80 দিনের মধ্যেও সেই আরবিসিগুলো মারা যায়। ফলে প্রচুর পরিমাণে আরবিসির বিদারণ ঘটে। এখন যাই হোক, এগুলো আস্তে আস্তে আবার লক্ষণের যখন আমরা যাব তখন সেখানে আমরা লক্ষণের মধ্যে পড়ব। এখন তাহলে এখানে আমরা দেখলাম আমরা দু ধরনের থ্যালাসেমিয়া পেলাম, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এখন আলফা, এবার আমরা জেনেটিক্সের জায়গাটায় আসবো। এই যে আলফা থ্যালাসেমিয়া বা আলফা চেনের ত্রুটিপূর্ণ গঠন, এটা কেন হয় দেখো, এটা খুব ভালো করে দেখতে হবে। আলফা চেন বা আলফা পলিপেপটাইড চেনের জন্য দায়ী জিন রয়েছে 16 নম্বর ক্রোমোজোমের ওপর, এবং সেই 16 নম্বর ক্রোমোজোমের ওপর যে জিনটা রয়েছে সেই জিনটা কীরকম দেখো, দেখে বোঝা যাচ্ছে এখানে সমসমস্ত ক্রোমোজোমে দুটো জিন রয়েছে।
অর্থাৎ চারটে অ্যালিল রয়েছে। এইটা কিন্তু খুব ভালো করে বোঝো। এইখানে HbA1 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 একটা জিন, আর HbA2 আর একটা জিন। 16 নম্বর ক্রোমোজোমে দুটো আলাদা আলাদা লোকাসে দুটো জিন রয়েছে, এবং যেহেতু জিনের সংখ্যাটা দুটো, সেহেতু এখানে অ্যালিলের সংখ্যাটা অবভিয়াসলি চারটে হবে, কেননা প্রত্যেকটা অ্যালিলের দুটো করে, প্রত্যেকটা জিনের দুটো করে অ্যালিল থাকে, এটা আমরা জেনেছি। ক্যাপিটাল টি স্মল টি বা ক্যাপিটাল টি সবসময় পেয়ার অ্যালিল থাকে। তাহলে দুটো যেহেতু জিন, তাহলে নাম্বার অফ অ্যালিল হচ্ছে 4। সেই জন্য দেখো আমি আলাদা আলাদা করে ক্রোমোজোমের ওপর লিখেছি, একটা HbA1, এখানেও HbA1, এখানে HbA2, এখানে HbA2। তাহলে 16 নম্বর ক্রোমোজোমের ওপর এই যে HbA1 বা HbA2 এই যে অ্যালিলগুলো অবস্থান করছে, এটা হচ্ছে মেনলি আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন। এখন এই HbA1 বা HbA2 মধ্যে কোনো একটার যদি মিউটেশন হয়ে যায়, মানে এরা যদি ডিফেক্টিভ জিন হয়ে যায়, তখন কিন্তু আলফা থ্যালাসেমিয়া তৈরি হবে বা আলফা চেনটা ত্রুটিপূর্ণ হবে। এখন আমি দেখো এখানে দেখিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে করিয়ে দিই, যে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এই সেম জেনেটিক্সের কারণটা কীরকম হয় না। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে বিটা গ্লোবিন চেনের জন্য দায়ী জিন, সেটা কিন্তু 11 নম্বর ক্রোমোজোমের উপর উপস্থিত। ওটা ছিল 16, এটা হচ্ছে 11। এবং এখানে কিন্তু একটা জিন, তার মানে এক জোড়া অ্যালিল, HBB। তো দ্য ডিফারেন্স ইজ, এটা 11 নম্বর ক্রোমোজোম, আলফার জন্য 16 নম্বর ক্রোমোজোম। এখানে দুটো জিন মানে চারটে অ্যালিল, আর এখানে একটাই জিন মানে দুটো অ্যালিল। এইটা খুব ক্লিয়ার কাট প্রথমে ঠিক করে নাও। এখন আমরা নেক্সট ফেজে যেটা আসবো, সেটা হচ্ছে এই থ্যালাসেমিয়া, সেটা আলফা থ্যালাসেমিয়াই হোক আর বিটা থ্যালাসেমিয়াই হোক, প্রত্যেকটা থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর, এই দু ভাগে ভাগ করা যায়। মানে আলফা থ্যালাসেমিয়া যেটা, সেই আলফা থ্যালাসেমিয়ারও দুটো ভাগ হবে, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনর। ঠিক তেমনি বিটা থ্যালাসেমিয়া, এরও দুটো ভাগ হবে, বিটা থ্যালাসেমিয়া মেজর অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া মাইনর। নাও এই মেজর বা মাইনর, এটা কিভাবে ডিটারমাইন করা হয়, কিভাবে বলবো যে মেজর, কিভাবে বলবো যে মাইনর? না, এটা ডিটারমাইন করতে গেলে আমাকে জেনোটাইপটা দেখতে হবে। অর্থাৎ এই যে চারটে অ্যালিল আলফা থ্যালাসেমিয়ার জন্য আমি প্রথমে বলছি, এই চারটে অ্যালিলের চারটেই যদি ডিফেক্টিভ হয়, তখন সে হবে আলফা থ্যালাসেমিয়া মেজর। খুব ভালো করে শোনো, আলফা থ্যালাসেমিয়া মেজর আমরা তখনই বলবো যদি চারটে অ্যালিলের চারটেই ডিফেক্টিভ হয়। আর যদি চারটে অ্যালিলের মধ্যে একটাও নর্মাল থাকে, বাকি তিনটেও যদি ডিফেক্টিভ হয়, তখন তাকে কিন্তু আমরা মাইনরই বলবো, মেজর কিন্তু বলবো না। তো অ্যাকচুয়ালি মেজর আর মাইনরের মধ্যে তফাৎটা কী না, মাইনর যদি থ্যালাসেমিয়া হয়, তারা সাম শর্ট অফ ক্যারিয়ার বা বাহক হিসেবে কাজ করে। তাদের দেহের মধ্যে কিন্তু থ্যালাসেমিয়ার লক্ষণগুলো প্রকটভাবে প্রকাশিত হয় না। এরা মোটামুটিভাবে একটা স্বাভাবিক জীবনযাপনই করতে পারে, কিন্তু যদি অত্যধিক পরিশ্রম সাধ্য কাজ বা উচ্চ পর্বত গাত্রে নিয়ে যাওয়া হয়, বা যেখানে যথেষ্ট পরিমাণ অক্সিজেন নেই বা অক্সিজেনের আংশিক চাপ কম আছে, এমন পরিবেশের জন্য যদি নিয়ে যাওয়া হয়, তখন তাদের মধ্যে ওই থ্যালাসেমিয়াজনিত শ্বাসকষ্ট প্রকাশ পায়। নচেত কিন্তু স্বাভাবিক জীবনযাপনে মাইনর পেশেন্টদের কোনো অসুবিধা হয় না, মেজর পেশেন্টদের কিন্তু প্রথম থেকেই অসুবিধা হয়। এবার আমি নিচে দুটো জেনোটাইপ লিখেছি, একটু দেখো তাহলে বুঝতে পারা যাবে। এখানে দেখো প্লাসগুলো হচ্ছে নর্মাল অ্যালিল। তো আমি দেখো এখানে দেখিয়েছি HbA1 প্লাস, HbA1 মাইনাস, মানে দুটো অ্যালিলের একটা অ্যালিল নর্মাল, একটা ডিফেক্টিভ। এখানেও তাই, একটা নর্মাল প্লাস আর একটা ডিফেক্টিভ। এ কিন্তু থ্যালাসেমিয়া মাইনর, ওই জন্য দেখো লিখেছি আলফা থ্যালাসেমিয়া মাইনর, মেজর নয়। তারপরের ছবিটা দেখো, এখানেও HbA1 প্লাস, বাদ বাকি সবগুলো মাইনাস। HbA1 এটাও মাইনাস, A2 দুটোই মাইনাস। এও কিন্তু আলফা থ্যালাসেমিয়া মাইনর। আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে একটা যদি নর্মাল অ্যালিল থাকে, তাহলেও কিন্তু সে মাইনরই হবে। মেজর হওয়ার জন্য সবকটা অ্যালিল ডিফেক্টিভ হওয়া জরুরি। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে গল্পটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, কেন না এখানে যেহেতু একজোড়া অ্যালিল আছে। দেখো HbB প্লাস, প্লাস মানে নর্মাল, HbB মাইনাস, দেয়ারফর একটা প্লাস একটা মাইনাস, এটা বিটা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি দুটোই যখন মাইনাস হয়ে যাচ্ছে, HbB মাইনাস এটাও মাইনাস, তখন সে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। এখন মেজর, আমি বারবারই যার জন্য বলছি, মেজরের ক্ষেত্রেই রোগের লক্ষণগুলো প্রকাশিত হয়, তাদের জীবনযাত্রার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়,
মাইনর পেশেন্টের কিন্তু নর্মাল জীবনযাত্রা খুব বেশি ব্যাহত হয় না, বাট দেয়ার ইজ এ রিস্ক কি না মাইনর পেশেন্ট যারা তারা কিন্তু ওই ডিফেক্টিভ জিনটা ক্যারি করছে, দেয়ারফোর তারা কিন্তু থ্যালাসেমিয়ার কেরিয়ার বা বাহক। আর বিশেষ বিশেষ পরিস্থিতিতে যেমন ধরো অপারেশন হলো, শল্য চিকিৎসা হলো, বা খুব পরিশ্রম সাধ্য কাজ কখনো করতে হলো, উচ্চ পর্বতগাত্রে তারা গেল, বা এমন পরিবেশে গেল যেখানে অক্সিজেনের আংশিক চাপ অনেক কম, সেই রকম ক্ষেত্রে কিন্তু তাদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যায়। এখানে আরেকটা আমি কথা বলে রাখি, কুলিজ অ্যানিমিয়া কি, এই প্রশ্নটা অনেক সময় আসে। সেটা হচ্ছে যে বিটা থ্যালাসেমিয়া মেজর, আই রিপিট বিটা থ্যালাসেমিয়া মেজর, এটা বিজ্ঞানী কুলিজ আবিষ্কার করেছিলেন বলে বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয়ে থাকে কুলিজ অ্যানিমিয়া। আর এই থ্যালাসেমিয়া দেখা গেছে মেনলি যে বিটা থ্যালাসেমিয়া এটা ভূমধ্য সাগরের আশেপাশের অঞ্চলে বেশি দেখা যায়, সেই জন্য এই বিটা থ্যালাসেমিয়াকে বলা হয়ে থাকে মেডিটেরিয়ান অ্যানিমিয়া। মেডিটেরিয়ানস মিনস হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের আশেপাশে এটা বেশি দেখা যায়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মেডিটেরিয়ান অ্যানিমিয়া। এবার আমরা দেখব যে একজন থ্যালাসেমিয়ার যদি ক্যারিয়ার হয়, অপরজন যদি স্বাভাবিকও হয়, তাহলে তার সন্তান সন্ততিদের মধ্যে কিভাবে থ্যালাসেমিয়া যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখো একজন আলফা থ্যালাসেমিক মাইনর স্ত্রী, আলফা থ্যালাসেমিয়ার মাইনর স্ত্রীর সঙ্গে একজন আলফা থ্যালাসেমিয়া মেজর পুরুষ, এদের যদি বিবাহ হয় সেক্ষেত্রে কি সম্ভাবনা থাকে তাদের সন্তান সন্ততির মধ্যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার। তো যেহেতু এটা থ্যালাসেমিয়া মাইনর, আমি একদম আলফা থ্যাল প্লাস আর থ্যাল মাইনাস দেখিয়েছি। একটা থ্যাল প্লাস মানে নর্মাল অ্যালিল আছে, আর থ্যাল প্লাস মানে নর্মাল অ্যালিল অ্যান্ড থ্যাল মাইনাস মানে ডিফেক্টিভ অ্যালিল। এখানে আর আমি দেখতে যাইনি যে এর কত নম্বর অ্যালিলটা ডিফেক্টিভ আছে, সেগুলো আর এখানে আমি দেখতে যাইনি। আমি যেহেতু এটা মাইনর কাজেই আমি ধরে নিয়েছি যে একটা অন্তত সেখানে নর্মাল অ্যালিল আছে। সো আলফা থ্যাল প্লাস আর আলফা থ্যাল মাইনাস এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য করে নেওয়া হয়েছে। এখানেও দেখো পুরুষও মাইনর, সো আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল মাইনাস। এটা যদি বিটা থ্যালাসেমিয়া বলতো তাহলে আমরা বিটা থ্যাল প্লাস বিটা থ্যাল মাইনাস দিয়ে করতাম। এরপর এখানে আমার দুটো গ্যামেট আলফা থ্যাল প্লাস আর আলফা থ্যাল মাইনাস, এখানেও তাই দুটো গ্যামেট আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল মাইনাস। চেকার বোর্ডে ফেললাম, এখানে মেল গ্যামেটগুলো, এখানে ফিমেল গ্যামেটগুলো। এবার চেকার বোর্ড যেমনভাবে মেলায়, এ এখানে এলো, এ এখানে গেল, এ এখানে গেল, এ এখানে এলো, তাহলে এখানে কী দাঁড়ালো থ্যাল প্লাস মানে এ হচ্ছে নর্মাল, থ্যাল প্লাস থ্যাল মাইনাস এও নর্মাল বাট ক্যারিয়ার, থ্যাল প্লাস থ্যাল মাইনাস এও নর্মাল বাট ক্যারিয়ার। আর দেখো থ্যাল মাইনাস, নাও দিস ইজ দ্য অনলি কেস, থ্যাল মাইনাস দিস ইজ দ্য অনলি কেস যেখানে এ কিন্তু থ্যালাসেমিক মেজর হবে এবং এর কিন্তু সমস্যা হবে। বাকিরা যারা রয়েছে এ তো পুরোপুরি নর্মাল, আর বাকি দুজন, এই দুজন এরা ক্যারিয়ার, দ্যাট মিনস এরা থ্যালাসেমিয়া মাইনর, ডিফেক্টিভ জিনটা রয়েছে এই পর্যন্তই, সো দে আর মাইনর। কিন্তু তাদের কিন্তু স্বাভাবিক জীবনযাপনে কোনো অসুবিধা হবে না, স্বাভাবিক জীবনযাপনের সমস্যা হবে এর, যে থ্যালাসেমিয়া মেজর হয়ে যাচ্ছে। তাহলে যদি বাবা এবং মা দুজনাই যদি থ্যালাসেমিক মাইনর হন, সেক্ষেত্রে তাদের সন্তান সন্ততির থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু হচ্ছে 25%। আর দুজনাই যদি ক্যারিয়ার হন, আই রিপিট, দুজনাই যদি মাইনর হয়, দুজনাই যদি ক্যারিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে তাদের সন্তান সন্ততির হওয়ার সম্ভাবনা, থ্যালাসেমিক মেজর হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%, 4 জনের মধ্যে 1 জন। এখানে দুটো জিনিস দেখো, এখানে কিন্তু আমি আর এক্স ক্রোমোজোম অর ওয়াই ক্রোমোজোমটাকে কনসিডার করিনি, করতে হবেও না, কেননা থ্যালাসেমিয়া ইজ অ্যান অটোডোমাল ডিজিজ। সেই জন্য আমরা কিন্তু ওই হিমোফিলিয়ার ক্ষেত্রে যেমন লিখছিলাম 44 প্লাস এক্স ওয়াই দিয়ে এক্সের ওপরে এইচ প্লাস দিচ্ছিলাম, বা এক্সের ওপরে এইচ মাইনাস দিচ্ছিলাম, এগুলো কিন্তু আর এখানে আমার করার দরকার নেই, দে আর অটোজোমাল ডিজিজ। সো এক্স ওয়াই ক্রোমোজোমকে এখানে কনসিডার করবার কোনো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট একদম আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল মাইনাস, এটা যদি বিটা দিয়ে হতো তাহলে বিটা থ্যাল প্লাস অ্যান্ড বিটা থ্যাল মাইনাস এইভাবেও আমরা করতে পারতাম, আর দ্য রেজাল্ট ইজ সেম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে বা কারোর থ্যালাসেমিয়া হলে তার মধ্যে কী ধরনের লক্ষণ প্রকাশিত হয়। সো ফার্স্ট ওয়ান ইজ অ্যানিমিয়া। এটা বলার কিছু নেই, এটা আমি অলরেডি বলেছি, যেহেতু এখানে হিমোগ্লোবিনের গঠন ত্রুটিপূর্ণ হচ্ছে সেহেতু
ব্যক্তি রক্তাল্পতা তৈরি হয়। কেন না হিমোগ্লোবিনগুলো ডিফেক্টিভ হিমোগ্লোবিন অবভিয়াসলি, এবং আবার বলেছিলাম আমি যে এই যে ডিফেক্টিভ হিমোগ্লোবিনগুলো যে আরবিসির মধ্যে থাকে সেই আরবিসি কিন্তু তার নর্মাল লাইফ স্প্যান 120 দিন পর্যন্ত বাঁচে না, তার অনেক আগেই আরবিসিগুলো ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আরবিসিগুলো নষ্ট হয়ে যায়, দেয়ারফর ব্যক্তির মধ্যে অ্যাকিউট রক্তাল্পতা সৃষ্টি হয়। অ্যাকিউট রক্তাল্পতা সৃষ্টি হলে অপশানস কিছু নেই, তখন তাকে বাইরে থেকে ফ্রিকোয়েন্টলি ব্লাড দিতে হয়, দ্যাট ইজ ব্লাড ট্রান্সফার করতে হয়। থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট বেসিক্যালি এটাই যে একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভ্যালে একটা নির্দিষ্ট সময় অন্তর তার শরীরের মধ্যে ব্লাড ট্রান্সফার করা। এর ফলে কি হয় না, ওই অতিরিক্ত ব্লাড ট্রান্সফার হওয়ার ফলে আস্তে আস্তে শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণ আয়রন বা লোহা সঞ্চিত হয়। এই ঘটনাটাকে বলে আয়রন ওভারলোড বা লৌহ সঞ্চয়। এবং পার্টিকুলারলি কিডনি, তারপরে যকৃৎ, অগ্নাশয়, এই সমস্ত জায়গাতে গিয়ে এই আয়রন ওভারলোড যদি ঘটে তখন কিন্তু ম্যাল ফাংশনিং অফ অর্গান হতে থাকে, অর্থাৎ অঙ্গগুলো ঠিকঠাকভাবে কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দেয়। আর কি হয় না, যেহেতু আরবিসি খুব দ্রুত ভাঙছে এবং হিমোগ্লোবিনও নষ্ট হচ্ছে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের কারণে, তাই আরবিসির উৎপাদন বাড়ে। আরবিসির উৎপাদন বাড়বার জন্য কি হয়, অস্থির লোহিত মজ্জার পরিমাণ বাড়ে। তাহলে কেননা আরবিসি তৈরি হয় কি থেকে, অস্থির লোহিত মজ্জা থেকে, তাহলে অস্থির লোহিত মজ্জার পরিমাণ বাড়ে। আর অস্থির লোহিত মজ্জার পরিমাণ যদি বাড়তে থাকে অতিরিক্ত পরিমাণ, তখন হাড়ের গঠন আস্তে আস্তে বিকৃতি লাভ করে, সেটা বেঁকে যায়, কখন দুর্বল হয়। এটা থ্যালাসেমিক পেশেন্টের একটা অন্যতম লক্ষণ। তারপর হচ্ছে প্লীহার বৃদ্ধি। এই যে আরবিসিগুলো যেগুলো নষ্ট হচ্ছে, নষ্ট হয়ে যাওয়া আরবিসি অপসারিত হয় প্লীহার দ্বারা, ফলে প্লীহার কাজ বাড়ে, এবং কাজ বাড়লে তাকে বেশি কাজ করতে হচ্ছে, সেজন্য তার আকারও বৃদ্ধি পায়। এই অবস্থাটাকে বলে স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি মানে প্লীহার অতিরিক্ত আকৃতি বৃদ্ধি। আর কিছু অন্যান্য লক্ষণ হতে পারে, যেমন জন্ডিস, শ্বাসকষ্ট, ক্লান্তি অনুভব করা, খুব স্বাভাবিক। পর্যাপ্ত অক্সিজেন থাকছে না, তাই পর্যাপ্ত অক্সিজেন যদি না থাকে তখন শ্বাসকষ্ট হবে। অক্সিজেন না থাকলে শ্বসন ঠিকমতো হবে না, তাই এটিপি অ্যাবসেন্ট বা এটিপির উৎপাদন কম হবে, সেই জন্য ক্লান্তি অনুভব হবে। কলাকোষে অক্সিজেনের সম্পৃক্তি কমে যাবে, এই ঘটনাটাকে বলে হাইপক্সিয়া। এবং অতিরিক্ত আরবিসির ভাঙনের ফলে যে বিলিরুবিন বিলিভার্ডিন লেভেল শরীরের মধ্যে বেড়ে যাবে, ফলে তখন যে রোগটা হবে তাকে বলে পাণ্ডু রোগ বা জন্ডিস। এগুলো হচ্ছে অন্যান্যর মধ্যে পড়বে। এটা তোমাদের ছায়া পাবলিকেশনের বইয়ে খুব ঠিকঠাক আছে, শুধু আমি পয়েন্টগুলো ডিসকাস করে দিলাম, এই পয়েন্টগুলো পড়ে নেবে। সো দ্যাটস অল অ্যাবাউট থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার জায়গাটা এখানে এসেই শেষ হলো।